ঈদ মোবারক। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আর ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় স্বাগতম। ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় আমরা বরাবরই রাজনীতিকদের উপস্থাপন করি, তাদের পরিবারের সদস্যদের সহ কেন করি সেটি আপনাদেরকে বহুবার আমি বলেছি। সময় বাঁচাতে আজকে পুনরাবৃত্তি করছি না। এবার অবশ্যই ঈদের বিশেষ তৃতীয় মাত্রা আমরা রাজনীতির বাইরের মানুষদেরকে নিয়ে আসছি। তবে আজকে রয়েছেন রাজনীতিকরা, চলুন তাদের সঙ্গে পরিচিত হই এবং তাদের সঙ্গে যারা এসেছেন তাদের সঙ্গে পরিচিত হই। আমার একেবারে বায়ে বসা আছেন আসিফ আরাফাত, রাজনীতিবিদ নন, তবে তিনি যার সন্তান, তিনি তার পাশে রয়েছেন আসিফ আরাফাতের পাশে নাজমা আক্তার, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী। আমার ডানে যিনি বসা তাকে আপনারা অনেকেরই স্মরণ থাকতে পারে, বছর খানেক আগে তিনি এই অনুষ্ঠানে এসেছিলেন এবং বেশ এক অনুষ্ঠানের সুবাদে অনেকখানি জনপ্রিয়। নামিরা তাবাসসুম আমার ডানে বসা, চটপটে কথাবার্তা বলেন, আজকে কি করেন দেখা যাবে। এবং তার পাশে রয়েছেন তার মা, অর্থাৎ নামিরার মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। ঈদের শুভেচ্ছা জানাবেন আপনারা দর্শকদের। শুরু কাকে দিয়ে করি? নামিরা, তোমাকে দিয়ে করি। দর্শকদের তুমি ঈদের শুভেচ্ছা জানাও। সবাইকে ঈদ মোবারক, সবার জন্য ভালো মতো ঈদটা কাটে। আসিফ, সবাইকে ঈদ মোবারক, সবার ঈদটা সবাই এনজয় করুক, সবাই হ্যাপি ঈদ। নীলুফার চৌধুরী মনি, সবাইকে ঈদ মোবারক। সমস্ত বাংলাদেশ, জামালপুর সহ সমস্ত বাংলাদেশ এবং সমস্ত বিশ্বের যত বাঙালি আছে, যত মুসলিম আছে, তাদের প্রত্যেকে ঈদের শুভেচ্ছা। এবং যত অন্য ধর্মাবলম্বী যারা ঈদকে ঈদের মতো করে আনন্দ করতে পছন্দ করে, তাদেরকেও আমার ঈদের শুভেচ্ছা আজকের এই দিনে। নাজমা আক্তার, আপনার পালা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দ্বিতীয়ত আমার প্রিয় সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে আমি সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নীলুফার চৌধুরী মনি, অনেক দর্শক হয়তো জানেন, নাজমা আক্তারের ক্ষেত্রেও সবাই জানেন যে আপনাদের পরিবারে কারা আছেন, তাদের আপনাদের হাজবেন্ডরা কি করছেন, ছেলেমেয়েরা কি, অনেকেই জানেন। অনেক নতুন দর্শক হয়তো আজকে অনুষ্ঠান দেখছেন। তো আপনি আপনার পরিবার সম্পর্কে একটু আমাদের ধারণা দেবেন। আপনার হাজবেন্ড কি করছেন, নাম কি, সন্তান কজন, তারা কে কি করছেন, ইনক্লুডিং নামিরা? ধন্যবাদ। আমি নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য। ইতিমধ্যে আপনার সুবাদে এবং আরও টেলিভিশনের সুবাদে অনেকেই আমাকে চেনেন। শুধু 350 জন এমপিকে সমস্ত বাংলাদেশ চেনে না, এটা আমি কৃতজ্ঞ চিত্তে আজকে ঈদের দিনে মনে করছি। আর আমার হাজব্যান্ড গত বছর আপনার এখানে আসছিল, আইনুল হক বাবুল। আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়েছি, ইয়ারমেট, আপনি জানেন। সে ব্যবসা করেন। আর আমার বড় মেয়ে, একসঙ্গে গানও করেছেন আমাদের অনুষ্ঠানে আপনারা দুজন। আমার বড় মেয়ে নামিরা তাবাসসুম, সে গ্রিন হেরাল্ড স্কুলে ক্লাস 5-এ পড়ে। তার ছোটটা ওয়াসিবিন আইনুল আজান, সে ক্লাস কেজি 1-এ পড়ে সেম স্কুলে, সেন্ট জেভিয়ার্স গ্রিন হেরাল্ড স্কুলে। এই হচ্ছে আমার সংসার। আর যারা আছে, আমি যৌথ ফ্যামিলির একজন। আমার বাবার বাড়ির পরিবার, শ্বশুর বাড়ির পরিবার, যাদের আমার কাছের লোক, যাদের সহযোগিতা আমি এই পর্যন্ত এসেছি এবং আমার অনুপস্থিতিতে যারা আমার সংসারকে টেক কেয়ার করে, তাদের জন্য আপনার কৃতজ্ঞতা। নাজমা আক্তার, আপনার দানা। হ্যাঁ, আমি নাজমা আক্তার, সংসদ সদস্য। পাশাপাশি জিল্লুর ভাইদের মতো মিডিয়ার সুবাদে, বিশেষ করে জিল্লুর ভাইয়ের সুবাদে আমরা যে আজকে যেখানে উপস্থিত হয়েছি এবং বাংলাদেশের অনেকেই আমাদেরকে চেনেন, মনিয়াপার মতো আমি বলতে চাই, সেটি মিডিয়ার জন্যই। মিডিয়ার বদৌলতেই আজ আমরা অনেক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকলের কাছে আমরা পরিচিত। সেই জন্য আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই ঈদের এই জিল্লুর ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বেশি বেশি করে আরও বেশি শুভেচ্ছা জানাতে চাই। জিল্লুর ভাই, আপনার সুবাদেই আমরা আজকে অনেক দূর উঠেছি। আপনি আমাদেরকে ডিজার্ভ করেন, তাই না, ডিজার্ভ আসলে করে। আমি প্রায় বলে থাকি, রাজনীতি অনেকেই করে, অনেকেই পরিশ্রম করে, অনেকেই শ্রম দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিফটের প্রয়োজন হয়। সেটা হয়তো আমরা মনে করি, আমরা যারা কয়েকজন সংসদ সদস্য আছি, যারা প্রায় বিভিন্ন মিডিয়াতেই ডাকে, আপনারা আমাদেরকে ডেকে আমাদেরকে আসলে যে কৃতার্থ করেন, শুধু তাই না, যে আমরা যে রাজনীতি করি, এই যে এটা যে মানুষ পরিচয়ের জন্যই আমরা রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, এটা আমরা কতটুকু করি সেটা কিন্তু আপনারাই তুলে ধরেন।
আমাদের পজিটিভ দিকগুলি তো বটেই, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নেগেটিভ নেতিবাচক দিকও তুলে ধরেন। হ্যাঁ, সেটা খুবই যৌক্তিক, তুলে ধরাই উচিত, তাহলে আমরা সংশোধিত হব। অনেক ক্ষেত্রে আমরা সেটিকে বেশি প্রাধান্য দিই। হ্যাঁ, এটি আর আপনাদের আপনি আমার সমালোচনায় পরিবারের আছে। কথা জানতে চেয়েছেন। আমার হাজবেন্ড ডক্টর খাদেমুল ইসলাম, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজিতে অনার্স মাস্টার্স, আমিও তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ইয়ারে সোশিওলজিতে আমিও অনার্স এবং মাস্টার্স করেছি। আর পাশাপাশি আমার একমাত্র ছেলে আসিফ আরাফাত, ও পরিচয় দিয়েছে বিআইটির, এখন ক্লাস 10-এ পড়ে, এবার ও লেভেলস পরীক্ষা দিবে। আর আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, মারা গিয়েছেন, মা আছেন। বড় আমরা 6 ভাই 2 বোন। আমাদের সব ভাই বলতে গেলে পলিটিক্সের সঙ্গে যুক্ত। বাবা যদিও সরকারি চাকরি করতেন, কিন্তু আমার দাদা পলিটিক্স করতেন, আর তারপরে আমার ভাইয়েরা। এবং আপনি গোপালগঞ্জের মেয়ে। হ্যাঁ, আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মেয়ে। টুঙ্গিপাড়ার মেয়ে। টুঙ্গিপাড়া স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি, এবং যখন স্কুলে ছিলাম ক্লাস 10-এ, তখন আমি থানা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা ছিলাম। কারণ ওই সময় আমাদের ওখানে কিন্তু কলেজ ছিল না, স্কুল ছিল। স্কুলের ছেলেমেয়েরাই ছাত্রলীগ করতো। আপনার হাজবেন্ড ব্যবসা করেন? আমার হাজবেন্ড ব্যবসা এবং করেন। আপনার মানে আমাদের সূত্রে দর্শক জানেন যে আপনারা একসঙ্গে গানও করেছেন। হ্যাঁ, আপনার অনুষ্ঠানে গান করেছি, আবার আপনার অনুষ্ঠানে একটা এবং আপনাদের 14 একটা মিল ফেব্রুয়ারির আছে, একটা আপনারা অনুষ্ঠান মোটামুটি করেছেন। দুজনের বিয়েটাও একই ধরনের, একই স্টাইলে একই স্টাইলে দুজনের একই সঙ্গে হাত ধরাধরি গানও করে আপনারা গানও করেন। তো অনেক অনেক ধন্যবাদ। আজকে একটু আমাদের বিশেষ অতিথিদের কাছ থেকে শুনি, আপনাদের কাছ থেকে শুনবো। কে আগে বলবে, নামিরা না আসিফ? ভাই আগে বলুক। ভাই আগে বলবে। না, যে তুমি সিনিয়র, তোমার আগে দিতে Ladies first. লেডিস ফার্স্ট। অলরাইট, থ্যাঙ্কস। Yeah. ওকে, সো তুমি তোমার মা সম্পর্কে বলো। তোমার মা রাজনীতিবিদ, আবার তোমার মা তোমাকে আমি যখন প্রথম তোমার সঙ্গে আমার পরিচয় হয়, তখন তুমি ক্লাস 2-তে পড়তে, এবং তখনই দেখেছি যে রাজনীতিবিদ সম্পর্কে তোমার একটা মোটামুটি স্বচ্ছ ধারণা। এবং গত বছর তুমি ক্লাস 4-এ যখন পড়ো, তখন দর্শকদেরকে তুমি রাজনীতিবিদ সম্পর্কে, দেশের 2 শীর্ষ নেত্রী সম্পর্কে অনেক কথাবার্তা বলে সবাইকে মুগ্ধ করেছে। যদিও সবাই পছন্দ করেছে এটি বলা যাবে না, অনেকের মনে আঘাতও লাগতে পারে তোমার কথা শুনে। কিন্তু আমি চাই যে তুমি যে ধারায় কথা আগে বলেছো, আজকেও সে ধারায় বলবে, যথাসম্ভব মায়ের দিকে না তাকিয়ে। হ্যাঁ, মায়ের দিকে তাকিয়ে আমি কখনো এটা বলবো না। জি, সো এই যে রাজনীতিবিদদের সম্পর্কে বলবো, এটাও তো না। আমি তোমার মাকে হার্ট করতে বলবো না, না। মাকে হার্ট করে না। তুমি যেটা বললে যে কেউ পছন্দ করেছে, কেউ করেনি, আমি চাই তারাও যেন পছন্দ করুক। এটি কি হয়? সবাই সবকিছু, মানে তুমি কথা বললে তোমার সবাই পছন্দ করবে, এটি হয় না? কিন্তু তারা যে অপছন্দ করে থাকবে, এটাও তো কারো ভালো লাগবে না যে আমি একটা কথা বলছি, কেউ। ওকে, তুমি ট্রাই করো যে সবাইকে হ্যাপি করার জন্য, ঠিক আছে? সো রাজনীতিবিদদের সম্পর্কে সোসাইটিতে যে ধারণা, তোমার বন্ধু মহলে যে ধারণা, তোমার ক্লাসমেটসদের মধ্যে যে ধারণা, সেটি কিরকম? এবং সেই জায়গায় তুমি পলিটিশিয়ানদের কিভাবে দেখো? তোমার মা সম্পর্কে একটু শুনতে চাইবো। রাজনীতিবিদ নীলুফার চৌধুরী মনি, নামিরা তাবাসসুমের মা নীলুফার চৌধুরী মনি। একটা মহিলা যখন, তোমার জন্য আমি 3 মিনিট সময়। অলরাইট। মাই, সে যেটাই হোক না কেন, তো আমার মা এইটুকু পর্যন্ত উঠেছে। কোনো মহিলা লাইফে, মানে কোনো মহিলা পৃথিবীতে, মানে যত বড়ই হোক না কেন, সে তেমন একটা সুখী না। আজকাল মহিলাদের উপরে উঠতে গেলে অনেক স্ট্রাগল করে উঠতে হয়। তো আমার মা, আমার চোখে যেটা মনে হয় যে আমি তাকে কখনো মানে অবৈধভাবে কিছু করতে দেখিনি। রাজনীতির মধ্যে যেটা অনেক কি চলে, তারপর হ্যাঁ, সবার মধ্যে দুষ্গুণ সবকিছুই থাকে, কিন্তু আমার চোখে আমার মাকে নিয়ে এই পর্যন্ত আমার পড়ে নেই। এখন বাকিটুকু আমি জানি না। সবার মধ্যে যদি থাকে, তাহলে মায়ের মধ্যে তো আছে, তোমার চোখে পড়বে না কেন? ওটাই তো, আমি আসলে এই সবসময় আম্মুর সাথে থাকি না, কিন্তু আমি যতটুকু আম্মুকে দেখেছি ততটুকু আমার মনে হয়নি। এখন সবার মধ্যেই তো নেগেটিভ আছে, আমি জানি না আমার মার মধ্যে কতটুকু আছে। আর একটা মেয়ে হয়ে তার মাকে সবসময় তার ভালোই লাগবে। এটা তুমি তোমার বাচ্চা বলো বা যে কোনো কারোর বাচ্চা বলো না কেন, সে সবসময় বলবে তার প্যারেন্টসরা ভালো। হ্যাঁ, আমি সবসময় বলবো না যে আমার আমার মেয়ে তো সারাক্ষণ আমাকে বোকা বাবা ডাকে। বোকা আর মানে খারাপ কিন্তু আঙ্কেল আর একটা জিনিস। কিন্তু হ্যাঁ, আমার মা সিরিয়াসলি অনেক বোকা, কিন্তু এটা আমার বলা লাগবেই। আমার মা অনেক বোকা। আর কেন আচ্ছা, দেখি কি বলে।
যেটা আমি বুঝি সেটা আম্মুকে স্ট্রেটলি বোঝানো যায় না, কিন্তু আম্মু যেই হারে আমাদের বুঝে যেটা বাকি মারা বুঝে না, আই মিন আমার মাও তেমন একটা বুঝেনি আমার মাকে, কিন্তু আমার মা আমাদের অনেকটা বোঝার চেষ্টা করে। সে আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে দাঁড়ায়, যেটা নর্মালি মাকে যে জিনিসটা বলতে ভয় পাবো ওটা কোনোভাবে বললাম যে তোমার নানি তোমার মাকে বোঝেনি। রিয়েলি আমার মা বলে যে আমি তোমাদের যেই হারে বোঝার চেষ্টা করি আমার মা আমাকে সেই হারে বোঝার চেষ্টা করেনি। হতে পারে সেটা তার আগেকার দিনে সোসাইটির কারণে, হতে পারে এখন আমার মা একটুখানি আই মিন মডার্ন টাইমে আছে দেখে এই কারণে। তো এই যে তুমি একটু আগে বললে যে মেয়েদের অনেক কষ্ট, তোমার কি কষ্ট? আঙ্কেল দেখো, একদিন আমি কষ্ট না, আমি বলেছি স্ট্রাগলের কথা। কষ্টের কথা তুমি বলেছো, তারপরে স্ট্রাগলের কথা বলেছো। জি। তো আমি আমার সাইকেল নিয়ে উঠছি, তো আমি নর্মালি একটুখানি টম বয়েস টাইপের, তো আমি ছেলেদের সাইকেল চালাচ্ছি। তো হঠাৎ করে আমার পাশে আমার ভাই দাঁড়ানো আছে, তো বলছে এটা তোমার সাইকেল না? তো ওই বললো না এটা আমার আপুর সাইকেল। বল তুমি মেয়ে হয়ে এই সাইকেল চালাচ্ছ কেন? মেয়ে আর ছেলে কি এক হতে পারে না আঙ্কেল? এই কষ্টটা আছে। তারপর ওইটাও না, অনেক জায়গায় আছে আমি আমার ভাইকে একটুখানি মারলে সবাই মানে আমার যদি বলো দাদা বাড়ির পাশের বাসার মানুষরা বা গ্রামটা একটু বেশি যে তুমি ছেলেদের মারছো, ছেলেদের কেন মারবা, কেন ছেলেদের মারলে কি হবে? একটা এই কথা যে মেয়েরা ছেলেদের মারতে পারবে না, ছেলেদের বকতে পারবে না। আমি আবার ছেলে ফ্রেন্ডদের যখন মারি তখন আমার বাসার আন্টি বলে যে তুমি তোমার ছেলে ফ্রেন্ডদের মারছো, মানে ছেলেদের কিছু করলে মনে হয় অবাক হয়ে যায় সবাই। কেন মেয়ে আর ছেলে কি এখনো সমান হতে পারলো না? তোমার কি মনে হতে পারলো না? না, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বাংলাদেশের বিরোধী দলের নেত্রী নারী, বাংলাদেশের স্পিকার নারী, সবই তো মেয়েদের। নারী রাজ্যে আছে আমরা, নারী রাজ্যে আছে। এবং এখানে দেখো আমরা 5 জন, মাত্র 2 জন ছেলে আর 3 জনই মেয়ে। তুমি ডেকেছো দেখে, কিন্তু তুমি যদি বেশিরভাগ দেখো তাদের দলে তাদের গ্রুপে ছেলে কিন্তু আসবে বেশি। আচ্ছা, শুনবো আরো কথা তোমার। আসিফ, তোমার কাছে আমার একই প্রশ্ন যে মা নাজমা আক্তার, মা সম্পর্কে তুমি বলবে তোমার ফিলিংস। একই সঙ্গে শুনতে চাইবো মায়ের পরিচয়ের বাইরেও তার একটা পরিচয় আছে, যে পরিচয়টা আমাদের সবার জন্য এবং বাংলাদেশের একজন নাগরিক তোমার জন্য, যে তোমার মা একজন রাজনীতিবিদ, একজন সংসদ সদস্য এবং রাজনীতিবিদদের সম্পর্কে ভালো মন্দ সব আলোচনায় শুনতে পাও। তুমি যেহেতু স্কুলের উপরের লেভেলে লেখাপড়া করো, এক ধরনের আলোচনা সমালোচনা নিশ্চয়ই বন্ধুমলে হয় বা পত্রপত্রিকা পড়ে যেটি মনে হয়। পলিটিক্স, বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে তুমি কিভাবে দেখো? সেই জায়গায় তোমার মায়ের অবস্থানটা কি? প্রথমত একটা জিনিস ক্লিয়ার আউট করতে চাই যে পলিটিশিয়ানসদের যে নেগেটিভ একটা ধারণা সাধারণ পাবলিকের, এটা ঠিক আমি মানি না। কারণ আমরা যদি ওয়ার্ল্ডের হিস্ট্রির দিকে তাকাই, এই ওয়ার্ল্ডের যত বড় বড় যে ডেভেলপমেন্টগুলো আছে, ফর এক্সাম্পল রেসিজম, যেটার জন্য আমাদের এই মার্টিন লুথার কিং খুব ছিল, অ্যাব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী অ্যান্ড অবভিয়াসলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা সবাই এরা কি খারাপ ছিল? এরা তো কেউ খারাপ ছিল না। 2-1 কিছু সিচুয়েশনের জন্য যে আমরা টোটাল পলিটিশিয়ানদের একটা নেগেটিভ ভিউ দেখবো, সেটা আমি ঠিক মানি না। তাছাড়া আমার আম্মুর কথা আমি বলতে চাই যে অবভিয়াসলি কম দেখি, টাইম কম স্পেন্ড করা হয়, কিন্তু বাসায় যখনই দেখি যদি কোনো লোক আসে, ধরেন আসলো লক্ষ্মীপুরের থেকে, সাথে করে মিষ্টি টিষ্টি দই টই নিয়ে আসে, আম্মু জাস্ট সিম্পলি বলে যে ওইগুলা তুমি বাইরে রাখো, তুমি ভিতরে আসো, কি কথা বলবো। পরে যখন যায় বলে যে এগুলো দয়া করে নিয়ে যাও। সো এইভাবে আমি বিশ্বাস করি আমার আম্মু সেইভাবে, আমি যতদূর আমি আজ পর্যন্ত আমার আম্মুকে গত 5 বছরে যা দেখেছি, করাপশনের সাথে আম্মু জড়িত না, আমার বিশ্বাস সেটা। তাছাড়া আম্মুর আমি একটু বলতে চাই যে আমার আম্মু খুব মাঝে মধ্যে আমার উপর খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। আচ্ছা, এটা মাঝে মধ্যে চিল্লায়। কেন অ্যাগ্রেসিভ হয়ে যায়? তুমি তো একটা লক্ষ্মী শান্ত ছেলে। লক্ষ্মী শান্ত ছেলে হয়ে যায় আম্মুর, এটা ব্লাডের মধ্যে আছে। মানে ও পিন মেরে মেরে কথা বলে আমাকে, বুঝছেন? আচ্ছা বলো তুমি। আজকেই একটা ছোটখাটো বিষয় নিয়ে একটা করতেছি, কিছু আম্মু সাথে সাথে চিল্লায় উঠে। অর্ধেক কথা আমি বলতেছি, তার মধ্যেই
এই এত এত কথা বলে চিল্লায় উঠে। ওই যে নামিরা যেমনটা বললো সবারই ভালো মন্দ থাকে, তো আম্মু হয়তো এই দিকগুলো বাইরে যেহেতু এক্সপ্রেস করতে পারে না পলিটিক্স করার কারণে, হয়তো ওইটুকু এসে তোমার উপর একটু ঝাড়ার চেষ্টা করেন ঘরের মধ্যে। হয়তো এটা থাকতে হবে তো এটা। ভাই একটা কথা বলি। হ্যাঁ sure, জি বলো। please। এটা আসলে আমার ফ্রেন্ড বলেছে, আমিও নিজেই করেছি। মারা কত টাইপের স্ট্রেস নিয়ে থাকে, তো তাদের তো সবসময় সেই স্ট্রেসটাকে বের করার মতো, তো তাদের বাচ্চারা তাদের সবার চেয়ে কাছের, তো সেই স্ট্রেসটাকে তারা কার সাথে অ্যাপ্লাই করবে? তারা যদি বাইরের কার সাথে অ্যাপ্লাই করে তাহলে বলবে দেখো, কিন্তু বাচ্চা আজকে বাদে কালকেই ভুলে যাবে যে মা তার সাথে বকাবাজি করেছিল। বাইরের লোক বলবে না, থ্যাংক ইউ বাইরের লোক বলবে না। মেয়েটা নাজমা Well আপারই said, হওয়া ma'am. উচিত। মেয়েটা তো দেখছে আমার পক্ষে, আমার আসলে দুঃখ আমার মেয়ে নাই, well বুঝছেন? said. মেয়েরা মাকে ফিল করে, বেশি বোঝে। আমার ছেলেও So, মাকে ফিল করে। আসিফ, ফিল করো কিনা সেটা বলো, কি করি কিনা তা বলো, খালি বকা দেই। বকা দাও। হ্যাঁ আম্মু এটি ও আসলে ও অনেক ফিলটা বুদ্ধিমান। পাওয়া যায় না। আমার এটা মনে হয় ফিল সব মায়েরাই আসিফ, করে, এটা- নামিরা যেমন বুদ্ধিমান, আসিফ অনেক বুদ্ধিমান। আসিফ এটি পাবলিকলি বলে মানে ভবিষ্যতে যেন আপনি আর বকা টকা না দেন সেই পরটাকে নিশ্চিত করলো, যে এটা পাবলিক করে রাখলো। আসিফ, তোমার মা তো অনেকদিন ধরে রাজনীতি করেন, ঠিক আছে, রাজপথে সংগ্রাম করতে করতে আজকে এই জায়গায় হয়তো আরো বহুদূর যাবেন। সো মা এখন সংসদে বক্তৃতা করেন, মা টক শোতে কথা বলেন। এই যে মা যে কথা বলেন, মায়ের কথা তোমার কেমন লাগে? মায়ের কথা বা সংসদের বক্তৃতা তোমার কেমন লাগে? অবশ্যই আম্মুকে যখন টেলিভিশনে দেখি, যদি যেই দিন শুনি যে আজকে আম্মুর পার্লামেন্টে স্পিচ আছে, সব অন্য সব কাজ ফেলে রেখে আমি বিটিভির সামনে বসে থাকি, দেখা গেল মাঝে মধ্যে আধা ঘন্টারও বেশি ডিলে হয়ে যায়। আম্মুর যে নির্ধারিত টাইমটা তার আধা ঘন্টাও বেশি ডিলে হয়ে যায়, তো বসে থাকি যে কখন হবে। আর পার্লামেন্টে তো আম্মুকে ফোন দিয়েও জিজ্ঞেস করা যায় না, ফোন অফ করা থাকে। রাইট। সো এইভাবে খুব এক্সাইটেড থাকি, এবং আম্মু যখন টক শো করে, পার্লামেন্টে স্পিচ দেয়, খুব প্রাউড লাগে। আই ফিল ভেরি প্রাউড। কোনো সমালোচনা করো মানে মাকে, যে সমালোচনা মা অবশ্যই এটা হলে ভালো করি, হতো, তুমি এটা অবশ্যই বলো, করি। কিরকম? যেমন আম্মু মাঝে মধ্যে যখন টক শোতে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, বেশি এক্সাইটেড হয়ে যায়, আমি অবশ্যই আম্মু আসার সাথে সাথেই একদম দরজা দিয়ে ঢুকে সাথে সাথে বলে, আম্মু আজকে তোমার টক শোটা কিন্তু ভালো হয়নি, একটু aggressive ছিল। তুমি বেশি এক্সাইটেড হয়ে গেছিলে, একটু ইয়া হইলেও পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাই না? আর সংসদে একটা স্পিচ ছিল আম্মুর, যেখানে আম্মু খুব ইয়া ছিল। বাকিগুলো আমার খুব ভালো লাগছে। ওই স্পিচটাও যে ভালো লাগে নাই তা মানে আমি যেটা বুঝলাম যে তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, এবং মাকে কোনোভাবেই যেটি নিয়ে কেউ কোনো সমালোচনা করতে পারে, হ্যাঁ, রাজনৈতিক obviously, অবস্থানকে বিনষ্ট করে, self-criticism সেটি is the best বেস্ট criticism. ক্রিটিসিজম, এবং সে কারণে তুমি চাও না যে মার এমন কিছু করুক যে শত্রু মিত্র সবাই যেন তাকে পছন্দ করে। দ্যাটস গুড। নামিরা, এবার তুমি তোমার মায়ের কথা বলো। তোমার মাও তো বেশ, হ্যাঁ, আম্মুর আসলে একটা জিনিস অবশ্য ভালো তোমার লাগে উপরে না, থাকবে না, এটা আমি শিওর। হ্যাঁ বলো। সবসময় পড়া আল্লাহ, সারাদিন পড়ে থাকলেও আবার পড়তে বসো। কখন সময় পায় তোমার আম্মু এত কিছু বলার? না, আম্মু নর্মালি বাসায় বেশি থাকে, কিন্তু আম্মু আসলে অনেক পড়তে পারে, আমি যেটা পারি না। এই কারণে আম্মুর লাগে আম্মুর মতো আমিও অনেক পড়তে পারবো। আচ্ছা, তোমার আম্মুর বক্তৃতা কেমন লাগে? সংসদে বক্তৃতা শোনো তুমি? না আঙ্কেল, আসলে আমি এইসব শুনি না নর্মালি। যে আমার অনুষ্ঠানে তোমার আম্মু আম্মু মাঝে মাঝে কষ্ট পায়, না যে কষ্ট পায় যে ইস আমি টকশো করি, পুরো পৃথিবীর সবাই দেখে, কিন্তু আমার বাচ্চারাই দেখে না। কেন দেখো না? আপনারটা দেখেন না, অনেক এটার গভীরাতে কারণ আছে। আমি একটু বলি, সেটা হলো যে আপনি আমাদেরকে হলিডেতে কম ডাকেন, সেখানে ওদের স্কুল থাকে না, তো পরদিন বাকিদের সকাল চান। 7টার সময়, সেখানে ওরা একটা একটু কষ্ট। স্কুলে থাকে, এত রাতে আপনারটা কষ্ট। ওদের সব সময় মিস হয়, ম্যাক্সিমাম সময়টা। রাইট। ওকে, কিন্তু না, হালকা পাতলা তোমারটা দেখি, কারণ আমার একটু লেট নাইট জাগি তো, কিন্তু বাকিদেরটা তাও একটুখানি দেখা হয় না। দেখো না কেন? ওরা তো সবাই সবারটাই আমার আগে, আমি তো হ্যাঁ, মানে তেমন একটা ইন্টারেস্ট আসে না। কেমন লাগে? একঘেয়েমি লাগে না কথা বলি? না তেমন একটা না, হয় এই কাজের মধ্যে ব্যস্ত থাকি, মানে তেমন একটা আমরা যখন importance দিই না। রাজপথে স্লোগান দেয় না, ওই যে পুলিশের সঙ্গে মাঝে মাঝে দুইবারই ফাটাফাটি মনে হয় করে। এমন হয়েছিল, দুইবার। আম্মু বাকি টাইমে যায়নি। তোমার আম্মুকেও করতে হয়, কখনো তোমার আন্টিকেও করতে হয়েছে, এরকম প্রচুর। সেই সময় কেমন লাগে? সেই সময় যখন একটু খুব খারাপ অবস্থায় চলে যায়, তখন আসছে তারপরে দিন স্কুলে যাওয়ার নিয়ে অনেক টেনশন থাকি, আর যখন একটু ভালো হয় তখন ড্যাম কেয়ার বাদ দাও। স্কুলে কেউ কখনো বলে তোমার আম্মুকে এরকম দেখলাম? হ্যাঁ, একবার আমি গতবারও বলেছিলাম, ওই যে একটা
আমার ফ্রেন্ড বলছিল এই নামির তোমার মা অ্যারেস্ট হয়েছে, নামির তোমার মা অ্যারেস্ট হয়েছে। মাথাটা যা গরম হয়েছিল আঙ্কেল, সিরিয়াসলি স্পিকিং। তখন লাগছিল আমার মা অ্যারেস্ট হয়েছে, এত তোমার কি। বাট হ্যাঁ, অনেক খারাপ লাগছে। আম্মু যখন আসছে তখন আমি আম্মুকে বাসার মধ্যে অনেক বলছি যে আম্মু তুমি কেন এখানে গেতে গেলা বা সামথিং লাইক দ্যাট। তো আম্মু বললো আমরা যদি এখন না যাই তাহলে কারা যাবে, আমাদের প্রফেশনটাই তো এইটা। তো তারপর বুঝছি। আপনার কি চান যে ছেলে মেয়ে আপনার ছেলে রাজনীতি করুক ভবিষ্যতে, বা কি এরকম কোনো ছেলের সঙ্গে এইসব বিষয়ে নিয়ে কথাবার্তা হয় তো, বা তাকে কেমন বোঝেন? হ্যাঁ, না ওর কথা চাক আর না চাক আমি চাই তুমি কি চাও? রাজনীতি। রাজনীতি করবে তুমি? জি। হুম। আর তোমার আব্বু চান? চাক কিংবা না চাক? আব্বু চায়। আব্বু চায় রাজনীতি। তোমার আব্বু তো করে না রাজনীতি, সেই আব্বু চায়, আব্বু করে না। তো তুমি কেন এত? দেশের জন্য যদি আমরা এগিয়ে না আসি তাহলে কে এগিয়ে আসবে? Good. তো যুক্তি দাও কিছু। আমরাই তো ফিউচার। আম্মু কি না করে তোমার উৎসাহে? আম্মুর সাথে এটা নিয়ে আসলে কথা হয়নি। একদম মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ওর আসলে ইন্টারেস্ট ছিল না কখনোই। তো ওই যে আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে গেলাম একবার লাস্টে, মানে ও বলে যে তুমি যে কোথায় যাও কি করো রাজনীতির, ও তো টিভিতে দেখে, সরাসরি কোনো ফিল্ডে কোনো জনসভাতে তো ওইভাবে যাওয়া হয়নি ওর। তো একদিন আমি লক্ষ্মীপুর ওকে নিয়ে গেলাম রামগঞ্জে। তো ওখানে যে মানে আমাদের সাধারণ মানুষ বা দলীয় নেতাকর্মীরা ওরা আমাকে যেভাবে মানে বরণ করলো বা ওকে বরণ করলো, স্টেজে ওকে পরিচয় করাই দিল, ওকে ফুলের তোড়া দিল। হ্যাঁ, কয়েকটা সভা সমাবেশে ওকে নিয়ে গেলাম এবং ও দেখলো যে আমি সকাল এখানে ভোর 6টার দিকে রওনা দিলাম, ওখানে পৌঁছানো পর্যন্ত এবং রাত 11টা পর্যন্ত আমি ওই পলিটিক্যাল কাজেই ব্যস্ত। তো ও ওই দিন থেকে একটু ফিল করা শিখলো যে আসলে আমার মা কষ্ট করে। আমরা যে মনে করি, ও মনে করে পার্টি করা মানে বিভিন্ন জায়গায় যাই পার্টি করি আর বিভিন্ন জায়গায় পার্টিতে ভালো ভালো খাবার দেয় ও ঘরে আমরা খেয়ে আসি। হ্যাঁ, ওর একটা ধারণা যে ও তোমরা পার্টি আছো, এই কিছু কথাবার্তা বলে পরে ভালো খাওয়া দাওয়া করে চলে আসো। ওর ধারণা যে ওর বুয়ার হাতে খেতে হয় আর আমি ভালো খাবার খেয়ে বাসায় ফিরি। এইটাই হচ্ছে ওর একটা দুঃখ। আবার একটু মানে খাওয়া দাওয়াটা একটু পছন্দ করে, সেটা হচ্ছে আমার হাতে তার খেতে হবে। আর কাজের বর রান্না করবে না, কারণ তোমার শরীর দেখলে তো বলবে না তুমি খাওয়া দাওয়া পছন্দ করো, না মায়ের হাতের খাওয়া না, সে বেছে বেছে খায়। তো আপনার মাছের যে চামড়াটা একটু চর্বিটা ওটাও তো খাবে না, কোলের মাছটাও খাবে না, ছালটা খাবে না, ছালটাও খাবে না, কোলের মাছটাও খাবে না। তারপরে উঠায় মাংসটা কোনো চর্বিওয়ালা মাংস একেবারে সলিড মাংসটা উপর দিয়ে উঠায় নিয়ে খাবে। হ্যাঁ, আর বেশিরভাগ যেটা খায় তো এখনকার বাচ্চারা চিকেনটা, তো এটা ফ্রাইড কিংবা আপনি গ্রিল চিকেন, ওখানে তো ফ্যাটটা অনেকটা ঝরে যায়। তো জানি না ও কিভাবে মেনটেন করে। ও একবেলা যদি বেশি খায় আর একবেলা খুব অন্য কিছু ভেজিটেবল দিয়ে মানে খুব মেনটেন করে সে আবার এইদিকে খুব হ্যাঁ খুব আপনি ও তো ইচ্ছে প্রকাশ করলে রাজনীতি করবার, আপনার কোনো সে আছে এই বিষয়ে? না, আমি ওকে বলেছি যে না তুমি হঠাৎ করে আগ্রহী হলে কেন, আগে তো ছিল না, আগে খুব ডিসলাইক করতো। রাস্তাঘাটে যে মারামারি অবস্থা দেখলে খুব ডিসলাইক, এরকম করে কেন পলিটিশিয়ানরা, এরকম করে কেন, মানে ইয়াং ছেলে পেলে কোনো অন্যায় করলে খুব বলতো যে এটা কেন করে না, তুমি বলতে পারো না এরকম। তো আমি তখন ওকে বলতাম যে বাবা সব অনেকেই আছে, সবাই এর মধ্যে ভালো আছে মন্দ আছে, তুমি ভালো কিছু করতে চাইলে তোমাকে সেটা করতে হবে, আর মন্দ যারা করে তাদেরকে মন্দ করতে হবে। যেমন আমি বলি যে বাবা তুমি তো দেখো আমাকে, আমি কি তোমার চোখে পড়ার মতো খারাপ কিছু করি? বলে যে না। তাহলে কি সবাই কি খারাপ? তা বলছে তখন না। ও আমাকে দিয়ে আর আমাদের এই ক্ষমতার এই 5 বছরে ও অনেক কিছু রিয়েলাইজ করেছে। ও এটা কি কারণে বললো আমি জানি না, আসলে ও প্রায় বলে আমি মানে ফিনান্স মিনিস্টার হব। ও কি কারণে? হ্যাঁ, কারণ ও ম্যাথে খুবই ভালো, ও নাকি আগ্রহ আছে। তো ওকে আইনস্টাইন ডাকে বাংলাদেশের এখনকার অর্থমন্ত্রী আবার ইকোনমিক্স এর না, কিন্তু সেটা জানো তো তুমি? না, আমি সেটা জানি না। হি ইজ ফ্রম ইংলিশ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা। তো ও চায়, ও এই কারণে প্রথম বলে এটা অর্থমন্ত্রী হবে, তাই বললাম যে মন্ত্রী হতে হলে তো তোর পলিটিক্স লাগবে, তুই তো পলিটিক্স পছন্দ করিস না। তখন বলে কি তাহলে আমি করব আর কি, তাহলে মন্ত্রী হওয়ার জন্য আমি এটাই করব, মন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে। তাও গুড। নামিরা তো হতে চাও, কি হতে চাও? সায়েন্টিস্ট। সো সায়েন্টিস্ট হতে চাই কেন, রাজনীতিবিদ হতে চাও না কেন? তুমি বিজ্ঞান মন্ত্রী হও, বিজ্ঞান তথ্য প্রযুক্তি মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই। একমাত্র
ওই কারণে না, এখন আমি তোমার আম্মু যদি মন্ত্রী হোক তুমি চাও? হ্যাঁ দেখতে এটা চাও? চাই, দেখতে চাই এটা না, আমি আমার মাকে সাপোর্ট করি। সো আম্মু তো অবভিয়াসলি আগাতে চায়, তো আগাক। তোমার ভাইয়া কি বলে? ছোট ভাই? আমার ভাইয়া ওই একদিন অ্যাস্ট্রোনট হবে, একদিন পাইলট হবে, একদিন সায়েন্টিস্ট হবে, একদিন ইনভেন্টর হবে, একদিন এই হবে, একদিন ওই হবে, কিন্তু পলিটিশিয়ান হবে না। কেন পলিটিশিয়ান হবে না? আমি জানি না, ওকে আমি কোনোদিন আচ্ছা, তুমি পলিটিক্স নিয়ে কথা বলতে দেখি একটা নাই। জিনিস বলো, যে জেনারেলি ছেলেমেয়েরা তো মাকে বেশি কাছে পায়, আমরা আসলে বাবাকে কম পায়। তোমার প্রশ্নটা মনে হয় হালকা পাতলা বুঝতে পারতেছি। উত্তরটা দিয়ে দাও তুমি। হ্যাঁ, আমার বাবা মা যেহেতু দুইজনই বিজনেস এবং অনেক বিজি থাকে, তো ওই হিসাবে মাকেই কাছে পাই একটুখানি, কারণ আম্মু বাসার মধ্যে অনেক পড়ালেখা করে। হ্যাঁ টাইম, কিন্তু আম্মু যেই টাইমটুকুর মধ্যে থাকে, আমি বললাম না আম্মু অনেক ভালো আমার একটা ফ্রেন্ড, তো যা হয় তাই শেয়ার করি, আম্মু সবকিছু আম্মু শেয়ার করে। সো আমরা সেই টাইমটুকুর মধ্যে অনেক গল্প টল্প করি, তো আম্মুকে বেশি টাইম পাই, আর এই কারণে আম্মুই ফেভারিট বলতে পারো। আম্মুই ফেভারিট। আর আম্মু যদি এখন জেলে গিয়ে কয়েক বছর থাকে মোটামুটি হবে, কেমন প্রস্তুতি আছে তোমার মানসিক? যদি নেগেটিভ কাজের জন্য বলো তুমি, আমার বিশ্বাস সেটা জীবনে হবে না। আর যদি কোনোভাবে ট্র্যাপ বলো, তাহলে আই ট্রাই মাই বেস্ট টু প্রোটেক্ট হার। আর যদি তাও না পারি, তাহলে হ্যাঁ তখন বাস্তবতাকে সামনে যেটা আছে ওটাকে মেনে নেওয়া লাগবে। এখন আমার ইচ্ছার মধ্যে এটা একটা জাদুর কাঠি না যে আমি সবকিছু চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এই যে বাংলাদেশের রাজনীতিতে একটা মানে সবাই মনে করে একটা ঝগড়াঝাটির সংস্কৃতি এখানে, টকশোতে দুই পাশে হয়তো তোমার আম্মু আর আন্টি বসলো, অনেক সময় এখন হয়তো খুব একটা করে না, কিন্তু অনেকে এরকম ঝগড়াঝাটি করে। তারপরে সংসদে সেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুই নেত্রী দেশের যে সবাই যাদের শ্রদ্ধা করে, সবাই যে দুজনের উপরে ভরসা করে, তাদের মধ্যে এক ধরনের বৈরিতা রয়েছে, সম্পর্কটা খুব একটা ভালো নয়, অন্তত দৃশ্যত তাই মনে হয়। তোমার কি মনে হয়, মানে তুমি একজন আগামী দিনের মানে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে তোমার কাছে কেমন লাগে এটি, এবং সেখানে এই নেত্রীদের জন্য তোমার কোনো পরামর্শ আছে? হ্যাঁ আঙ্কেল, আসলে না, আমি শিওর যে ওনারা সময় পেলে নিশ্চয়ই তোমাদের কথা শুনছেন, এবং তোমরা আমার মনে দুজন হয় না হয়তো তারা ওনাদেরকে এটাকে প্রভাবিত নিয়ে করতে এতটা পারো। গুরুত্ব দিবে, কারণ আমার মতো একটা পিচ্চি বাচ্চা, তারা বড়দেরই গুরুত্ব দেয় না, তো আমাকে নিয়ে কেন গুরুত্ব দিবে? আচ্ছা তাও দিতে পারে, আমি নিশ্চিত যে ওনারা, তুমি যদি কনভিন্স করতে পারো, ওনারা গুরুত্ব দেবেন। সো ইট ইজ ইউর টার্ন। আমার ভালো লাগে না রিয়েলি, যখন আমাদের দেশটা সারাদিন ফাইটিং এর মধ্যে থাকে, রিভেঞ্জ, তারপর কোনো কর্পোরেশন নেই মেন থিং যেটা, তো একজন একজনের এগেইনস্টে। তো যদি কর্পোরেশন হয় তাহলেই তো মানে তাদের এটা হবে, ভালো হবে দেশের জন্য, ফাইটিং হবে না, তারপর মারামারি হবে না, খুনাখুনি হবে না, তারপর রিভেঞ্জ নেওয়ার তো ম্যাটারই আসবে না। তারপর আমার মনে হয় তারা যদি কর্পোরেট করে দুজনের সাথে, তাইলেই বেস্ট হবে। আসিফ? জি, সেম কোয়েশ্চেন। ইয়া, বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতি তুমি চলছে, তো, তোমাকে এই প্রশ্নের উত্তরটা বেশি দিতে হবে, কারণ তুমি রাজনীতি করবার আগ্রহ প্রকাশ করেছো, এবং এখানে তো তুমি সম্পর্কটা দেখো, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে, ও আমাকে মেরে ফেলতে চেয়েছে, ও বলছে ও আমাকে বাড়ি ছাড়া করেছে, মানে এগুলোই চলছে সারাক্ষণ। এবং সংসদে এখানে যে আমরা শোধ করি, একটা বিরাট সময় যায় দুইজনের পাল্টাপাল্টি বক্তব্যে, এবং সেটি সেই 1947 সাল থেকে শুরু হয় এখন পর্যন্ত চলতেই থাকে। ভবিষ্যতের দিকে, মানে যেই ভবিষ্যৎ তোমাদেরকে নিয়ে, সেই ভবিষ্যতের দিকে কিন্তু আমরা খুব একটা তাকাতে পারি না, এবং আমাদের ভরসাস্থল এখন পর্যন্ত দুই শীর্ষ নেত্রী। এবং এখনো দেখো যে সামনে ইলেকশন হবে, একটা সমঝোতার জায়গায় আসা যাচ্ছে না, অনিশ্চিত। ঈদের পরে কি হবে, এখন যে ঈদ করছে আমরা, ঈদের পরে কি হবে কেউই হয়তো জানে না। শঙ্কা রয়েছে, যদি তোমার মা বলবে শঙ্কার কিছু নেই, সবকিছু সংবিধান অনুযায়ী চলবে, তোমার আন্টি বলবে না সংবিধান অনুযায়ী চলবে না, আমাদের ইচ্ছা অনুযায়ী চলবে, বা জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে, তো এইসব কথাবার্তা বলছেন। এই জায়গায় তুমি পরিস্থিতিটাকে কিভাবে দেখো, এবং ভুলে যাও তোমার মা তোমার পাশে বসা বা একজন নেত্রী, ভুলে যাও আন্টি একজন নেত্রী, এবং তোমার কোনো পরামর্শ আছে কিনা দুই শীর্ষ নেত্রীর উদ্দেশ্যে? তো এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতিটা চলছে, ওইটাকে আমি ঠিক যেই রাজনীতি বলে আমি মনে করি না। উই ডু পলিটিক্স ফর দ্য
betterment of the nation and its population. এক্সেলেন্ট। কিন্তু এইখানে যা হচ্ছে সবাই এক একজনের বিরুদ্ধে, এক একজনের এগেইনস্টে কি বলা যায়, কার এগেইনস্টে কি বলা যায়। ফার্স্ট অফ অল আমি যেটা অ্যাডভাইস করব দ্যাট উই মাস্ট কাম টু কমন গ্রাউন্ডস। কমন গ্রাউন্ডসে এসে ডিবেট হবে, ডায়ালগ হবে, ওইটা থেকেই সলিউশন উইল অ্যারাইজ। দেন সেইটা আমাদের দেশ এবং পপুলেশনের জন্য ভালো হবে। অর এলস এইভাবে চলতে থাকলে আই এম very much afraid, you can say, about my country. এইভাবে যদি বারবার একই 40 বছর আগে কি হলো, 30 বছর আগে কি হলো, 20 বছর আগে কি হলো, ওইটারে বারবার কথা বলতেছি আমরা একটা জিনিস নিয়ে, ওই 30 বছর আগের জিনিস এইটাই না, তারপর আবার ওইটা নিয়ে আবার শুরু হয়ে যায়। 90% অফ দ্য টাইম এই সেম জিনিস দেখি টক শোতে। কথা বলতেছে হঠাৎ করে কোন জায়গা থেকে চলে আসলো, হ্যাঁ বারবার পাস্টে চলে যায়। সো এই পাস্টের কিছু ঘটনা এইসব করে উই মাস্ট কাম টু কমন গ্রাউন্ডস। কমন গ্রাউন্ডসে এসে and I am very much hopeful and optimistic that a solution will arise. Thank you. মানে আপনারা দুজন বিব্রত হবেন না ওদের কথায়, কারণ এটি হচ্ছে বাস্তবতা এবং ওদের রিয়ালাইজেশনটা আপনাদের নিজেদেরকেও, আমি বলছি পার্সোনালি আপনাদেরকেও এটি বিবেচনায় নিতে হবে যে আসলে, এবং আপনারা যদি ঘরেরটা উপলব্ধি করতে পারেন, নিশ্চয়ই অন্য বাচ্চারা বা ওদের জেনারেশনের সবাই কি ভাবছে সেটি আপনারা উপলব্ধি করতে পারবেন এক জায়গায় নিয়ে যাবার জন্য। সো একটু আবার আলোচনাটা হালকা করে আনি। অবসর কিভাবে কাটে আপনাদের? পারিবারিক অবসর কি করেন আপনারা? আসলে শ্বশুর বাড়ি যাই বা বাবার বাড়ি তো যাওয়াই হয়, যেহেতু ওখানে রাজনীতি করি। পাশাপাশি ওদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাই বছরে একবার দুবার, দেশে অথবা দেশের অনেক ঐতিহ্যবাহী জায়গাগুলোতে অথবা বাইরে। তারপরে অন্তত পক্ষে কোনো রেস্টুরেন্টে খাওয়া হঠাৎ বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে নিয়ে গিয়ে এই অবসর। আর ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার বাসার মধ্যে, ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার। আর তোমার ফ্রেন্ডদের সঙ্গে না? মায়ের আমার আম্মু ফ্রেন্ডদের সাথে কখনো গেট টুগেদার হয় না, আমাদের সারাদিন চলতেই থাকে। সারাদিন চলতে স্পন্সর করে কে? আমি করি, আমার বাকি ফ্রেন্ডরা করে। আচ্ছা, আপনার? আমার অ্যাকচুয়ালি আমার অবসর কাটে কিভাবে? আপনার পারিবারিক অবসর? হ্যাঁ, পারিবারিক অবসর যদি ঈদের কথা বলেন, ঈদের সময় তো আমি প্রতি কোরবানিটা আমার শ্বশুর বাড়িতে করি। আমার শ্বশুর বেঁচে নাই, শাশুড়ি আছেন। তো ওই কোরবানির দিনের শ্বশুর বাড়ি কোথায়? বাগেরহাটের মোল্লাহাট উপজেলা। তো ওখানে আমি ওই ঈদের দিনের রান্নাটা আমি নিজে হাতে করি। সেই গরুর মাংস থেকে শুরু করে আপনার যত রান্না আছে সেটা আমি নিজে করি। তা অনেকে আবার যারা আমি রান্না করি, অনেকে এসে দেখে যে আল্লাহ ইনি রান্না করছেন, তাও আবার মাটির চুলায়। হ্যাঁ, তা আমি তো কাঠ দিয়ে, আমার শাশুড়ি কাঠটা রেডি করে রাখে যে আমার বৌমা আসে অন্য কোনো কিছু ধরবে না, এইগুলো দিয়ে রান্না করবে। তা যাই হোক, আমি প্রথম থেকেই কিন্তু এগুলাই করি। যে 2 দিন যাই আমি ওই শাশুড়ির মানে তার মনটা রক্ষার জন্য গাইডলাইন অনুযায়ী। এখন অবশ্য উনি অনেক অসুস্থ হয়ে গেছেন, এখন উনি কিছুই পারেন না, একদমই 85 years old she is now। যতদিন শাশুড়ি বেঁচে আছে যাব। পাশাপাশি আমার মা চলে যান টুঙ্গিপাড়াতে। মা এখানে ঢাকা এবং টুঙ্গিপাড়া মিলেই থাকেন, এবং আমার বাবার কবর যেহেতু টুঙ্গিপাড়ায় আমাদের বাড়িতে, তো আমার মা কিছুতেই কোরবানির ঈদটা ঢাকায় করবেন না। তা মা যেহেতু ওখানে যায়, এবং ওই নারীর টানে আমার সব ভাইরা, ভাইয়ের বউরা এবং আমরা মেয়েরা। আর এমনি যে সময়টা কাটে সেটা হচ্ছে অবসর বলতে গেলে খুব কম পাই। শুক্রবারে আমি নিজে একদম পার্সোনাল নিজের টাইমটা রাখি। আমি আমার ঘর গুছাই, আমি রান্না করি। কারণ ও তো বললাম, ওর বাবা ওরও হয়তো বলবে না কিছু, কিন্তু আমাদের বাসার মানে অন্য কেউ রান্না করলে ওই টেবিলে হয়তো থেকেই যায়, বলে যে আজকে ক্ষুধা নেই, খেতে ইচ্ছা করছে না, এরকম বলে। তো প্রতিদিন মেইন কোর্সটা আমাকেই করতে হয়। এবং এটা আমি যদি দেশের বাইরে যাই 10 দিনের জন্য, আমি রান্না করে টিফিন বক্স করে আমি ফ্রিজে রেখে যাই, এবং 10 দিনে যে ওদের মানে মেইন ফুডটা যাতে কষ্ট না হয় খেতে, এই ব্যবস্থা করে যাই। স্পেশালি আমার মুরগির মাংসটা, গরুর মাংস, হ্যাঁ এগুলো আমি করি। তাছাড়া বাচ্চাকে নিয়ে ওর বাবা আমাদের খুব কমই বেরোনো হয়। ওর খুব চাহিদা থাকে একটু ভালো ভালো ফাস্ট ফুডের দোকানে যাবে, আমাদের সঙ্গে খাবে, ও খুব এনজয় করে এগুলি। তো ওর বাবাকে বলি, আমি তাও নিয়ে যাই বা নিয়ে যেতে চাই, ওর বাবা আবার আরো সময় দিতে চায় না, সে আরো খুব বেশি ব্যস্ত। তো আমাদের 3 জনের এক হওয়া আসলে খুব টাফ হয়ে যায়।
ওকে ওর মামারাও যখন ওরা বোঝে যে আমরা সময় দিতে পারছি না, ওর বাবা ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি পলিটিক্স নিয়ে ব্যস্ত, তো ওর মামারা আবার ওকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। ওরা যখন ওদের বাচ্চাকে নিয়ে খেতে যায় ওকে নিয়ে নেয়, বলে যে আসিফকে ওর, আমার বোন আছে সে খুব যত্ন করে, আমার ভাই বউরা তো অসম্ভব, মানে ছোটবেলা থেকে আমি ছোট্ট কোলের বাচ্চা রেখে যেতাম, আমার ভাই বউরা ওকে খাওয়ানো, গোসল করানো, ওকে পরিষ্কার করানো সবকিছুই তারা করতো আমার। সুতরাং আমি আসলে আমার পরিবারের কাছে, আমার বিশেষ করে আমার বোন, আমার ভাবিরা যারা আছে তাদের কাছে আমি ঋণী, কারণ ওকে বড় করছি ওদেরই সহযোগিতায়। সো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, ভবিষ্যতে আরো কথা শুনবো তোমাদের। সো এখানে যারা আসেন তুমি তো জানোই যে কিছু না কিছু একটা পারফর্ম করতে হয়, তো তুমি কি উপহার দেবে দর্শকদেরকে ঈদের এই আনন্দ আয়োজনে? আঙ্কেল আমার কিচ্ছু ভালো নেই, একদম এক্সট্রা কারিকুলাম গুণ নাই, তো কিছু একটা করো। না, এতে সুন্দর করে কথা বলো, এটাই তো এক্সট্রা কারিকুলাম। তোমার মতো তো কেউ পারে না, অনেক সুন্দর। ভাইয়াকে দিয়ে শুরু করার আগে তোমাকে দিয়ে শুরু করি। না আচ্ছা একটা গান গাই, একটা রাতে একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। বাস। কে বলে তুমি গান গাইতে পারো না? সুন্দর হয়েছে এক্সট্রা মা, কারিকুলাম কিছু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আসিফ, আমি বলি সঙ্গীত চর্চা কখনো করা তোমার হয়? মা গান গায়, তোমার বাবা গান করেন, দুইজনে। আমার আব্বু ইউনিভার্সিটিতে থাকতে হয় যে একটা গানের ক্যাসেটও বের করছিল। তাই? গুড, এখন তোমার পালা। ওখান থেকে চালিয়ে দাও। ওইটার একটা গান আমার মনে হয় জীবনেও শোনা হয়নি। তোমার মা তো চমৎকার গান করেন, বাবাও করেন। আমি কিন্তু আজকে গাইবো না, আমার খুব মাথা ব্যথা। কিছু একটা তো করতেই হবে, আপনি চিন্তা করেন। আচ্ছা, এটা আমার খুব ফেভারিট একটা বাংলা গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। চমৎকার। কে বলে তুমি ভালো গান গাও? আমি তো বাবা মার সঙ্গে সমান তালে তুমি গান করতে পারবে। ভবিষ্যতে আমরা পুরো গান শুনবো, রেকর্ড করে শুনবো। নীলোফার চৌধুরী বুনি আপনারা আজকে ওরাই গান, আমরা থাকি। হ্যাঁ, আমি আসলে আমার কিচ্ছু মনে নাই নীলু ভাই। আপনাদের কাছে জনগণের দাবি তো অনেক বেশি। ভাঙা গলায় রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছুই যায় না। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, দিনহীনে কেহ চাহে না, তুমি যারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব,
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে না 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 না। বাহ, 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 চমৎকার। নাজমা আক্তার। আসলে এই মুহূর্তে আমার কিচ্ছু মনে নাই জিল্লুর ভাই। আপনার মনে আমার না ছেলে থাকলে- ভালো গাইলো, মেয়েটা ভালো গাইলো, মনিয়াপা ভালো আপনি গাইলো। আপনি গান। আপনি গাইলে একদম ফার্স্ট। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় ডেকে ডেকে আখি না মেটে, তোমার হৃদয় আজি খুলে গেলে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না মিটি, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। আর গাবো না। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, নামিরা তাবাসসুম, আসিফ আরাফাত এবং নাজমা আক্তার। দর্শক, গানে গানে শেষ হচ্ছে তৃতীয় মাত্রা এবং আমার একেবারে দুই প্রান্তে যে দুই অতিথি জাতীয় সংসদ সদস্য, তাদের কথা আপনারা শুনেছেন। তাদের কথার কোনো পুনরাবৃত্তি করতে চাই না, তাদের কথা ধার করেও আমি কিছু বলতে চাই না। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ যারা, আমার দুপাশে যে দুজন বসা এবং ওই দুই সংসদ সদস্যের পুত্র এবং কন্যা, তাদের কথা খুবই প্রণিধানযোগ্য, তাদের মাদের জন্য প্রণিধানযোগ্য, তাদের মায়ের যে কলিগরা রয়েছেন অর্থাৎ রাজনীতিকরা রয়েছেন তাদের জন্য, এবং দেশের শীর্ষ দুই নেত্রীর জন্য। এবং যখন মানুষের কাছে একটা সংকট প্রতিমান হচ্ছে সেই সময়টা আরও বেশি গুরুত্বপূর্ণ তাদের দুজনের বক্তব্য। নামিরা যেমনটা বলছিল যে একটা কোঅপারেট করবার মানসিকতা থাকতে হবে এবং সেটি সবার জন্য প্রযোজ্য, এমনকি শীর্ষ দুই নেত্রীর জন্য প্রযোজ্য। এবং আসিফ বলছিলেন যে একটা কমন গ্রাউন্ডস খুঁজে বের করতে হবে, কেবল ঝগড়াঝাটি বিরোধ বৈরিতা করলেই হবে, থাকলেই হবে না। প্রত্যেকেরই দোষ ত্রুটি আছে, যেটি নামিরা বলেছে, ভুল ভ্রান্তি আছে, কিন্তু একজন আরেকজনের অস্তিত্বকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এবং সেটি যদি কেউ করতে চান তাহলে আসলে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, যেটি আসিফ বারবার বলছিলেন। এবং এই কমন গ্রাউন্ডস খুঁজে বের করে সেখানে ডিবেট হবে, ডায়ালগ হবে এবং সলিউশন বা সমাধানের পথ বের করতে হবে। এর কোনো বিকল্প নেই। একে অপরকে নিশ্চিহ্ন করবার যে মানসিকতা থাকে, প্রবণতা থাকে, বা এই থাকে, সেই বিপদের দিকে ঠেলে দেবেন। কাজে আমরা আশা করব যে এই দুই কিশোর রাজনৈতিক নেতৃত্বের অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত এবং মনে করা উচিত যে এটি কেবল নামিরার বক্তব্য না, নামিরার মতো অসংখ্য তরুণ তরুণীর, কিশোর কিশোরের বক্তব্য, এটি কেবল আসিফের বক্তব্য নয়, তাদের মতো আসিফের মতো অসংখ্য তরুণ কিশোরের বক্তব্য, কিশোরীর বক্তব্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ।